প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজা মাইনুদ্দিন, রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব কাজা মাইনুদ্দিনের কাছে। একথা স্বীকার করতেই হবে যে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং সেটা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। কেউ কেউ বলছেন যে এই সংকট আরো ঘনীভূত হচ্ছে, আবার কেউ কেউ বলছেন এই সংকট কেটে যাবে, আশাবাদ ব্যক্ত করেছে। দু ধরনের কথাই রয়েছে। কিন্তু ঘনীভূত হচ্ছে এই কারণে 7 দলের যে কর্মসূচি, এটার কারণে কেউ বলছে ঘনীভূত হচ্ছে। আবার এটা কেটে যেতে পারে, এটা আলোচনা আসছে এই কারণে যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই এটার সঙ্গে ইনভলভ হয়েছেন, সরাসরি কথা বলছেন এখন। আর আমরা লক্ষ্য করলাম যে বিএনপির ভেতরে ছাড় দেওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, জুলাই সনদের ইস্যুটি এখন পর্যন্ত ঝুলে থাকার কারণ হলো গত বছরের যে বিপ্লবটি সংঘটিত হয়েছে সেগুলোর কোনো সুনির্দিষ্ট প্রোক্লামেশন তখন ছিল না। রাইট। সেই প্রোক্লামেশন তৈরি করতে আমাদের মোটামুটি 1 বছর লেগেছে। সেটা একটি অগ্রগতি ছিল। এরপরে জুলাই সনদের ইস্যুটা আসছে। জুলাই সনদের মতো একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এটা আমরা মানতে চাইনি। বিরাজমান যেসব রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে যে ডিফারেন্স, এটা তো রাজনীতির জন্য ভালো খবর আসলে, যেটাকে আমরা অনেক সময় সংকট হিসেবে দেখছি। বিপ্লবের ব্যাপারে, ফ্যাসিজমের বিরোধিতার ব্যাপারে তো তাদের মধ্যে ঐকমত্যটা পরিষ্কারভাবে আছে এবং তারা কিন্তু আলোচনা টেবিলে আছেন। যতক্ষণ আলোচনা টেবিলে আছেন এবং সনদ নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে রাজনৈতিক সংকটের সুযোগ নাই। দ্বিতীয় পার্ট হচ্ছে নির্বাচন। নির্বাচন তো ডেট ঠিক হয়ে, মানে মোটামুটি সময়টা ঠিক হয়ে গেছে যেখানে, সুতরাং রাজনৈতিক দলগুলোর বোঝাপড়াটাও পরিষ্কার যে ইলেকশনের ঘোষণার আগে এই সমস্ত ডিফারেন্সেস দূর করতে হবে এবং জুলাই সনদ এবং রিফর্ম নিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছতে হবে। সেই বিবেচনা থেকেই আমরা লক্ষ্য করলাম যে কয়েকদিন আগে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা তিনি ঐকমত্য কমিশনের মিটিংয়ে অনেকখানি ছাড় দেওয়া, দিক নির্দেশনামূলক এবং অনেকখানি সহনশীল বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি কার্যত বলটি সরকারের দিকে বা প্রফেসর ইউনূসের দিকে ঠেলে দিয়েছেন এবং আইনগত ভিত্তির যে ইস্যু সেটা নিয়ে টাচ করেছেন। কর্মসূচিটার বিষয়ে কি বলবেন? কর্মসূচিটা আমার মনে হয় যে রাজনৈতিক বার্গেনিং ছাড়া অন্য কিছু না। রাজনৈতিক দলগুলো এখন উপস্থিত থাকতে চায়, মাঠে আলোচনা টেবিলে উপস্থিত আছে। মানে আপনি বলতেছেন রাজনৈতিক কৌশল, দর কষাকষির তো ইস্যু আছে এখানে। টেবিলে যেমন দর কষাকষি আছে, রাজনৈতিক ময়দানে দর কষাকষির ইস্যু আছে। সুতরাং এই অ্যাক্টিভিটিসটা আমি খুব পজিটিভলি দেখতে পাচ্ছি। আর যেহেতু আগামী রাজনীতিতে কার, আমি মাসল শব্দটি বলবো না, এটা সন্ত্রাসীর ভাষা, কার জনপ্রিয়তার জোর, কার সাংগঠনিক ক্যাপাসিটি কতটা আছে, সেটা বোধহয় দেখানোর প্রয়োজন রাজনৈতিক দলগুলো আছে বলে মনে করছে। আর এখানে একটা ম্যান্ডেটের ইস্যু আছে। তো সালাউদ্দিন সাহেব, বিএনপি নেতা, উনি বলেছিলেন যে আইনগতভাবে প্রফেসর ইউনূস যেভাবে মনে করবেন ওনারা সমর্থন দেওয়ার ধারণা দিয়েছেন। একটা জিনিস আমি বলে শেষ করবো, ম্যান্ডেট নিয়ে আমি কোনো ক্রাইসিস দেখি না। বিকজ প্রফেসর ইউনূসের সরকার যখন ক্ষমতায় এসেছেন, এই ম্যান্ডেট আসলে রেভলিউশনারি ম্যান্ডেট ছিল। সুতরাং এই ম্যান্ডেট নিয়ে কোনো ক্রাইসিস এখন পর্যন্ত নাই। আজাদ মজুমদার, আমরা জানি যে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন উপায় নেই, মূলত সংকটটা তৈরি হয়েছে। আর অন্যান্য অনেকগুলি বিষয় কিন্তু সমাধান হয়েছে এবং আমরা এটাও জানি যে সরকার যেগুলো বাস্তবায়ন করতে পারে ইতিমধ্যে তারা সেই পদক্ষেপ নিয়েছে এবং সেখান থেকে অনেকে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে আসলে অন্য কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতা আসবে তাদের ফিরে আসা সম্ভব হবে না। এটা ইতিবাচক দিক। কিন্তু আমরা যেটা বাস্তবায়ন নিয়ে দেখলাম এবং সেটা হলো সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো। আমরা দেখলাম 3 দল 3 মত দিয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস উপস্থিত ছিলেন এবং আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো এই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কিন্তু বাড়ানোর কথা তারাই বলেছে এবং সরকার সেই পদক্ষেপ নিয়েছে, বাড়িয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে 3 জনের 3 মত দিল, তাহলে কি দাঁড়ালো? প্রথমত হচ্ছে যে জুলাই সনদটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এবং সনদের বিষয়বস্তু নিয়ে কিন্তু এই মুহূর্তে খুব বেশি দ্বিমত নেই আপনার, এবং রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি এই অঙ্গীকারটাও করেছে যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে এবং একসাথে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে। সো আমরা এটার মধ্যে কোনো সংকট দেখছি না। যেই জায়গাটাতে আপনারা বা গণমাধ্যমের যারা সাথে সংশ্লিষ্ট আছেন কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা যে জায়গাটাতে সংকটটা দেখছেন, সেটা হচ্ছে এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি না হয় বা বাস্তবায়ন প্রক্রিয়া যদি কোনো ঐক্যমত্য না হয়, তাহলে পুরো ব্যাপারটাকে ঝুলে যাবে কিনা, এরকম একটা আশঙ্কার কথা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্য থেকে অনেকে বলেছেন। আমরা এইরকম কোনো আশঙ্কাও দেখি না।
প্রথমত সনদের বাস্তবায়ন নিয়ে যদি কোনো ধরনের মতৈক্য না হয়, তাহলেও সনদের মধ্যে কার কি অঙ্গীকার আছে এবং ওই মতানৈক্যের কারণে কেউ যদি স্বাক্ষরও না করে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কেউ স্বাক্ষরই করলো না ওই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য না হওয়ার কারণে, তাহলেও কিন্তু কোন কোন বিষয়ে কোন রাজনৈতিক দল একমত হয়েছে এটা কিন্তু জাতির কাছে ইতিমধ্যেই পরিষ্কার। সো রাজনৈতিক দলগুলোর ইচ্ছা, রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া, এগুলো মানুষ অলরেডি জেনে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে এই ইচ্ছাগুলো, এই চাওয়াগুলোকে একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে। এটা যদি আইনি কাঠামোর মধ্যে আনা যায় খুবই ভালো, আর যদি আইনি কাঠামোর মধ্যে কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্যের কারণে আনা নাও যায়, এটার কিন্তু একটা নৈতিক দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে এসেছে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তার মানেটা হচ্ছে যে তারা যেই ক্ষমতায় যাক, তারা এটা বাস্তবায়ন করারও এক ধরনের নৈতিক অঙ্গীকার তারা করে ফেলেছে জনগণের সামনে। সো তারা যদি সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে পারে, অত্যন্ত সময় উপযোগী একটা বিষয় হবে, কারণ আমাদের জাতির জন্য এটা প্রয়োজন। কিন্তু আমি মনে করি না যে কোনো কারণে তাদের রাজনৈতিক ডিফারেন্সের কারণে যদি এই সনদে স্বাক্ষর করতে তারা রাজি নাও হন, তাহলেও এইটা আমাদের কোনো রাজনৈতিক সংকটের জন্ম দেবে, কারণ রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার। রোববারের ওই বৈঠকে সালাউদ্দিন আহমদের বক্তব্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, কারণ উনি বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে, এবং উনি এমন কিছু কথা বলেছেন যেটা আমরা আগে এতটুকু শুনিনি। ওনার নমনীয়তা যেভাবে হোক না কেন সেটা সফল করার একটা বিষয়, এবং উনি পরিষ্কার বলেছেন যে সনদ বাস্তবায়নের যে প্রস্তাবগুলো এসছে সেগুলো বাস্তবায়ন করা হলে যে কোনো নাগরিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন, সেটা হলে প্রধান উপদেষ্টার বৈশ্বিক সুনাম নিয়ে অনেক হয়তো প্রশ্ন তুলবেন, এটা তারা কখনোই দেখতে চান না। তিনি আরও বলেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে, যে একদম যেটা বাস্তবায়নযোগ্য সেরকম একটা প্রসেস বের করুন। আপনারা তো বিশেষজ্ঞের মতামত নিয়েছেন অনেকের, তারা যা যা বলেছেন তার মধ্যে যদি আপনি এপ্রিসিয়েট বা যথাযথ মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করব, ইউ আর অ্যাট লিবার্টি, আপনার স্বাধীনতা রয়েছে, আমাদের কোনো বক্তব্য থাকবে না। যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত দেব, ইউ আর অ্যাট লিবার্টি। তারপরেও এটা একটা সমাধান করেন, অনিশ্চয়তা কেটে যাক। প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগের সমাধান আসবে এমন বিশ্বাস আছে, এটাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যদি সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া বা প্রধান উপদেষ্টার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয় এবং এই বিষয়ে রুদ্ধদ্বার আলোচনার জন্য ডাকা হয়, বিএনপি তাতেও সহযোগিতা করবে। খাজা মাইনুদ্দিনের মতো অনেকেই বলছেন যে সনদ বাস্তবায়ন কিভাবে হবে তার পথ বের করতে প্রধান উপদেষ্টার কোর্টে বল দিয়ে দিয়েছে বিএনপি, এবং কেউ কেউ একটু আগ বাড়িয়ে বলছেন বাস্তবায়নের পদ্ধতি আসলে সবকিছু এখন নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। কি বলবেন? ওনার বক্তব্যটাকে আমরা যথেষ্ট ইতিবাচকভাবেই দেখছি অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেটা গঠিত হয়েছে, আপনি জানেন এটা মেয়াদও একটু কিছুদিনের জন্য বেড়েছে। আপাতত আমরা যেটা মনে করছি যে এই ঐক্যমত্য কমিশন কিন্তু নিজে কোনো সরকার না, এটা একটা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে। তারা সরকারের কাছে একটা প্রস্তাবনা পেশ করবে, সেখানে এই যে রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশেষজ্ঞদের মতামত সহ আমরা আশা করছি যে তারা সরকারের কাছে হয়তোবা একাধিক বিকল্প উপস্থাপন করবে, সেখান থেকে যে কোনো একটা বিকল্প সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা বেছে নেবেন। এবং যেহেতু আপনিও বলছেন বল সরকারের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে, বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ, ওনার বক্তব্য অনেকটা সেরকম ইঙ্গিত আছে। আমাদের বিশ্বাস যে এই যে সম্ভাব্য বিকল্পগুলো থেকে যে বিকল্পটা সরকার বেছে নেবে সেই বিকল্পটাতে সবাই আস্থা রাখবে। খাজা মাইনুদ্দিন, আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনি ভালো করেই জানেন যে সাধারণ মানুষ কিন্তু নির্বাচন এখন সবাই মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, এবং নির্বাচন না হলে কি কি অনিশ্চয়তা তৈরি হবে এটা আমরাই জেনে বসে আছি। বিষয়টা কিন্তু এরকম নয়, একেবারে গ্রামের একটা লোকও জানে যে পরিণতিটা ভালো নয়। এবং আমরা লক্ষ্য করেছি যে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কিন্তু সব রাজনৈতিক দল এখন আর টানাপোড়েনের মধ্যে নেই, তারা সিদ্ধান্তের মধ্যে চলে গেছে। এবং আমরা এটা জানি যে সরকার থেকে এ ব্যাপারে একদম কঠিন অবস্থানে রয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এইখানে একটা আশাবাদ অনেকে আবার ব্যক্ত করেছে, যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূস
উনি বারবার বলেছেন তার সামনে 3টি কাজ, এটা হলো সংস্কার, আর হলো গণহত্যাকারীদের বিচার, এবং আর হলো নির্বাচন। যেহেতু এখন প্রফেসর ইউনূসের কোর্টে বলটা দিয়ে দিয়েছে বিএনপি, কাজেই এটার বাস্তবায়নটার ব্যাপারে অনেকে আশাবাদী হয়ে উঠছেন যে এখন একটা সমাধান হবেই। আপনার কি মনে হয় এই আশাবাদী আমরা সবাই হতে পারি? তো পার্টির জন্য যে যে রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে, এবং সরকারের ইচ্ছা তো আছেই। এর বাইরে আরেকটা ইচ্ছা এখানে আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন যে নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গেছে। এক ধরনের অসংখ্য প্রার্থী যেরকম নেমে গেছেন, জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন। আর যেহেতু অনেক বছর, প্রায় 2 দশক হয়ে গেল বাংলাদেশে ভালো ভোট হচ্ছে না, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আছে। আরেকটা গোষ্ঠী যেটাও আমরা হয়তো খেয়াল করি না, এখানে বিনিয়োগের কিছু সিদ্ধান্ত পেন্ডিং আছে এখন। মানে দেশি বিদেশি এবং জয়েন্ট ভেঞ্চার এই ধরনের বিনিয়োগ যারা সিদ্ধান্ত নেবেন, অনেকে সিদ্ধান্ত বিলম্বিত করছেন, অথবা ওয়েট অ্যান্ড সি অবস্থার মধ্যে আছে। আচ্ছা দেখি না, নির্বাচনটা হয়ে যাক তারপর শুরু করি। সুতরাং এই নির্বাচন পরিবেশ তৈরি হওয়ার সাথে সাথে এবং ঘোষণা দেওয়ার সাথে সাথে যিনি নির্বাচনের পরে ইনভেস্ট করবেন তিনিও কিন্তু নির্বাচনের আগে সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন। আমরা সেই এক ধরনের পজিটিভ ভাইবটা লক্ষ্য করছি সমাজে। সুতরাং জনগণ যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে নির্বাচন নিয়ে সারা দেশে, অনেক সময় আমরা ঢাকা থেকে এটা টের পাই না, কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা সরকারের জন্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক পরিণতি বয়ে আনবে, কারণ এক ধরনের চাপ থাকবে। অনেকে হয়তো অনেক সময় প্রশ্ন করেন যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ কি পুরোপুরি আছে? ফ্যাসিস্ট ফোর্সেস হয়তো স্যাবোটাজ করার চেষ্টা করবে, ল অ্যান্ড অর্ডার নিয়ে সমস্যা থাকতে পারে, সরকারের ক্যাপাসিটি নিয়ে সমস্যা থাকতে পারে। কিন্তু যখন জনগণ একসাথে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে, ওটা একটা স্ট্রেংথ। আপনার মনে আছে 91 সনে বাংলাদেশের যে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেটা কিন্তু সবচেয়ে কম গার্ড দিয়ে, আনসার দিয়ে নির্বাচন হয়েছে, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিকজ জনগণ চেয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের পতন, স্বৈরাচারের বিদায়ের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমি ওই পরিবেশ না হলে এবারে নতুন আমি আশাবাদের সুযোগ দেখছি আগামী নির্বাচনের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, এটা একটা স্বাভাবিক খবর। উনি সেখানে অংশ নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সব আগ্রহের খবর হলো, যেটা আমরা জানতে পেরেছি, তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন 3 জন রাজনৈতিক দলের নেতা এবং আর শীর্ষ নেতা। একজন হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন হলেন জামাতের সিনিয়র নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আরেকজন রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই 3 নেতা সম্ভবত 7 থেকে 8 দিন একসাথে থাকবেন, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টাও থাকবেন। এই যে একটা নতুন ঘটনা ঘটল, নিঃসন্দেহে একটা খুব বড় ঘটনা। এরকম ঘটনা অতীতে ঘটেছে আমার জানা নেই, যে সরকার প্রধান জাতিসংঘে যান তার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে। এটা কিভাবে ঘটলো? প্রথমত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই ক্রিয়াশীল সবগুলো রাজনৈতিক দলের সমর্থন এবং সহযোগিতা নিয়ে কাজ করছে। সো সরকার দেশের এই সম্মিলিত রাজনৈতিক যে শক্তি, তাদের আসলে এক ধরনের প্রতিনিধিত্ব করছে। তো এই জাতিসংঘের মতো ফোরামে এই শক্তিটা আমাদের সমাজের যে শীর্ষ রাজনৈতিক দলগুলো, তাদেরকে যদি নিয়ে যাওয়া যায়, আমরা মনে করি যে এটা
বিশ্ববাসীর কাছেই একটা ইতিবাচক বার্তা হিসেবে আসবে যে আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের সরকার, আমরা আসলে একটা ঐক্যবদ্ধ অবস্থানে আছি আমাদের জাতীয় ইস্যুগুলোতে। ইতিবাচক বার্তা যাবে এবং শক্তিশালী বার্তা। সেটা হ্যাঁ, শক্তিশালী একটা বার্তা অবশ্যই যাবে, কারণ আমাদের দেশের রাজনৈতিক সংকট নিয়ে বহির্বিশ্বে নানা ধরনের অপপ্রচার আছে। আপনি জানেন যে বাংলাদেশকে নানাভাবে নানা শক্তি মেলাইন করার চেষ্টা করে। এইটা বিশ্ববাসীর সামনে এই ভুলগুলা ভাঙানোর জন্য এটা একটা বড় উদ্যোগ, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট অবশ্যই এটা একটা সুযোগটা এই অর্থে আমি বলতে চাই যে আমাদের এই যে শীর্ষ রাজনৈতিক দলের নেতারা আছেন তাদের মধ্যে নানা ইস্যুতে পলিটিক্যাল ডিফারেন্স থাকতেই পারে। পলিটিক্যাল ডিফারেন্স থাকাটাই বরঞ্চ স্বাভাবিক, কারণ এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। কোনো ডিফারেন্স যদি না থাকে তাহলে তো আর আসলে আলাদা দলের প্রয়োজন নেই। নানা মত যদি থাকে তাহলে সেখান থেকে সঠিক মতটা বেরিয়ে আসে। যদি একটাই মত থাকে তাহলে তো আর সেই মতটা সঠিক কিনা আমরা নিশ্চিত হতে পারছি না। তো সেই দৃষ্টিকোণ থেকে ওনাদের যদি পলিটিক্যাল যে ডিফারেন্স যেটা আছে, আমরা মনে করি ওনারা যদি একটু এভাবে সময় পান যে এক ছাদের নিচে ওনারা যদি থাকেন এবং সেখানে যদি ওনারা আলোচনা করতে পারেন, তাহলে আমার ধারণা রাজনৈতিক যে সংকটগুলো নিয়ে আমরা এতক্ষণ গুরুগম্ভীর নানা ধরনের আলোচনা করছিলাম বা নানা ধরনের আশঙ্কা আমরা বিভিন্ন মহল থেকে প্রকাশ করছেন, আমার মনে হয় এগুলোও কেটে যাবে। এটা সেকেন্ড। অ্যান্ড থার্ডলি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স হবে এই জাতিসংঘ কনফারেন্সের পাশাপাশি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, যেটার আয়োজক হচ্ছে জাতিসংঘ। আপনি পূর্ব ঘোষিতই কর্মসূচি। আপনি জানেন যে এই রোহিঙ্গা ক্রাইসিসটা বাংলাদেশের উপর জগত্তল পাথরের মতো চেপে আসে এবং এইটার সমাধান খুব শিগগিরই হবে এরকমটাও আমরা কেউ আশা করছি না। আমাদের কাছে মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আসলে এই সংকটের সমাধান করাটা খুবই কঠিন। তো এইরকম একটা বাস্তবতায় আমাদের পরবর্তী নির্বাচিত সরকার যিনি আসবেন তাকে কিন্তু কিছু পলিসি গ্রহণ করতে হবে, কিছু পলিসি কন্টিনিউ করতে হবে, এরকম কিছু বিষয় থাকবে। আমরা মনে করি যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যদি এই সম্মেলনে থাকেন, যেখানে বিশ্বের অনেকগুলো দেশ তাদের প্রতিনিধিরা থাকবেন, এখন সংকটটা আমাদের প্রতিনিধিরাই যদি অনুপস্থিত থাকেন, বিশ্ববাসী যদি সেটা আলোচনা করেন, তাহলে সেটা আমাদের জন্য আসলে খুব বেশি লাভজনক হয় না। সেই চিন্তা থেকেও আমরা মনে করছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যদি আমাদের রাজনৈতিক দলগুলোকে এখানে সম্পৃক্ত করা যায়, তাদের উপস্থিতিটা নিশ্চিত করা যায়, তাহলে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রেও পরবর্তী সরকার গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে, যেগুলো আসলে একটা সুন্দর ফলাফল বয়ে আনবে আমাদের জন্য, বা এই সংকটটা সমাধানের পথটাও মুক্ত করবে। তো ইত্যাদি নানাবিধ কারণেই এই সিদ্ধান্তটা সরকারের দিক থেকে এসেছে এবং আমরা সবাই এটাকে স্বাগত জানাতে, আমরা আশা করি যে সবাই এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাবে এবং এই সিদ্ধান্তের ফলে আমরা আশা করি যে আমাদের দেশে কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। খাজা মাইনুদ্দিন, আসলে ঘটনাটি অভিনব আমাদের দেশের জন্য, কিন্তু এই মুহূর্তে খুবই কার্যকরী এবং জনগণ আশ্বস্ত হওয়ার একটা পথ খুঁজে পাবে নিঃসন্দেহে। কারণ সেখানে তারা 7 দিন থেকে 8 দিন থাকবেন একসঙ্গে এবং রাজনৈতিক যে সমাধান সেটা ওখান থেকে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে যে কথা আজাদ মজুমদার বলছিলেন যে জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কিছুটা আশঙ্কা সন্দেহ এটা কেটে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলছিলাম, আসলে একটি নজিরবিহীন ঘটনা, বাংলাদেশে এরকম ঘটেনি, এই প্রথম। গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি খুব সাদামাটাভাবে দেখি এটা, মানে এটা সরকারের যে ক্যারেক্টার এই মুহূর্তে, এটা ক্যারেক্টার অনুযায়ী এটা সারপ্রাইজিং কোনো স্টেপ না। এই কারণে যে একটা আমি ফরেন পলিসির ছাত্র সেই হিসেবে বলি যে ফরেন পলিসি ইজ দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। একটি দেশের পররাষ্ট্রনীতি কেমন হবে তার এটা অভ্যন্তরীণ রাজনীতির উপর ডিপেন্ড করে। অভ্যন্তরীণ রাজনীতি যেমন পররাষ্ট্রনীতি ওরকম হয়। যেহেতু অভ্যন্তরীণ রাজনীতি হচ্ছে এমন একটি সরকার আছে যে সরকারের ব্যাকিং হচ্ছে রাজনৈতিক ঐকমত্য ভিত্তি, সমস্ত দল ফ্যাসিস্ট ফোর্স বাদে সমস্ত দল এই সরকারকে সমর্থন দিচ্ছে। সেই সরকার রাজনৈতিক নেতাদেরকে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যাওয়ার যে ডেলিগেশন সেখানে অন্তর্ভুক্ত করেছেন। সেই দিক থেকে এটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক্স মুভ আমি বলবো, এবং এটা দেশের ভিতরেও কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। বাইরেরটা আমি পরে আলোচনা করি যদি, সেটা হচ্ছে যে দেশে যারা মনে করছেন যে এই 1 বছর যেতে না যেতে রাজনৈতিক দলগুলো তাদের মতামতের দিক থেকে দ্বিধাবিভক্ত হয়ে গেল। দ্বিধাবিভক্তি বলতে তাদের সাধারণ ডিফারেন্স অফ অপিনিয়ন না, তারা মিন করে ফ্যাসিস্ট ফোর্স প্রশ্নে, ভবিষ্যৎ গভর্নেন্স প্রশ্নে এদের ভিতর মতদ্বৈততা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে এবং ভবিষ্যতের জন্য আরেকটা নজির তৈরি হলো যে আগামীতে যখন
বাইরে বাংলাদেশের ডেলিগেশন যাবে, জাতিসংঘে হোক অন্য কোথাও হোক, তখন রাজনৈতিক দল, বিশেষ করে অন্য রাজনৈতিক দলকে নেওয়ার ব্যাপারে কিন্তু একটা চাপ তৈরি হবে। এক্সাম্পলটা সেট হয়ে গেল। আর জাতিসংঘে গিয়ে যেটা হবে যে আজাদ মজুমদার বলেছেন যে বিশ্ববাসীর কাছে একটা বার্তা যাবে যে বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি ইউনিফাইড। আর রোহিঙ্গা ইস্যুতে এটা খুব সিগনিফিক্যান্ট এই কারণে যে রোহিঙ্গা ইস্যু কিন্তু আগের চেয়ে কমপ্লিকেটেড হয়ে গেছে। 1978-79 সনের যে রোহিঙ্গা ক্রাইসিস, সেখানে বাংলাদেশ চীনের সহযোগিতা একাই মোকাবেলা করেছে। 92 সনে যখন আবার ক্রাইসিস হলো, তখন মোস্তাফিজুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বললেন যে আমরা যে ডিপ্লোমেসিটা ফলো করছি এটা নীরব কূটনীতি বা কোয়াইট ডিপ্লোমেসি। আজকে 2017-র পরে এসে কিন্তু কোয়াইট ডিপ্লোমেসি বা শাটল ডিপ্লোমেসি কোনো কিছুই কাজ করছে না রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে। কারণ একদিকে রোহিঙ্গা সমস্যা কমপ্লিকেটেড হয়ে গেছে, আমাদের ডেমোগ্রাফি কক্সবাজারে ব্যাপকভাবে এফেক্টেড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড সীমান্তের ওপারে মিয়ানমারের ভিতরে গৃহযুদ্ধ চলার কারণে আমাদের জন্য জটিল হয়ে গেছে। সেই সাথে বৃহৎশক্তিগুলোর যে তাদের চিন্তা, তাদের স্বার্থ, এটা মধ্যপ্রাচ্য একভাবে দেখেন, ইউরোপ আমেরিকা আরেকভাবে দেখেন, চীন একভাবে দেখে, আমরা একভাবে দেখি, ভারত আরেকভাবে দেখে। সেই প্রেক্ষিতে রোহিঙ্গা নেগোসিয়েশনে আমাদের যারা পলিটিক্যাল অ্যাক্টর আছে তাদের ইনভলভমেন্ট খুবই জরুরি। এই ক্ষেত্রে সেটা ইনশিওর হলো, এবং আগামীতে কোন দিক নির্দেশনা থাকতে হবে এই বিষয়ে, এবং আগামী সরকারকে কোন পলিসি নিতে হবে, সেটার একটা রিহার্সেল আমার মনে হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই যে ডেলিগেশনের ডাইভার্সিটি, এর মধ্যে দিয়ে হয়ে যাবে। ফলে আগামী সরকার এক ধরনের স্ট্রেংথ পাবে এবং একই সাথে জনমতের চাপও তাদের উপর থাকবে। এটি ইতিবাচক এই দিক থেকে। জুলাই সনদ নিয়ে যে সংকট, সেই সংকটটাও কাটতে পারে, এই আশাবাদকে আমরা ব্যক্ত করতে পারি। ঢাকা এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠবে সবাই তো একসাথে উঠবে, তারপরে হোটেলে একসাথে থাকবে, জাতিসংঘের সদর দপ্তরে একসাথে থাকবে, একসাথে খাওয়া দাওয়া করবে। এই যে বিভিন্ন মুহূর্ত তারা কাটাবে, এর মধ্যে যে আলোচনাটা তো আমি মনে করি যে অনেক ইনফর্মাল এবং সহজ হয়ে যাবে। সুতরাং শুধু সনদ না, আমার মনে হয় রাজনৈতিক যেসব ঐকমত্যে আসা দরকার, যেসব বিষয়, যেসব ভিন্ন মত আছে, সেগুলো অ্যাড্রেস করা অনেক বেশি সহজ হবে। আজাদ মজুমদার, এই প্রসঙ্গে এই একটি প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যে এই নামগুলি কি রাজনৈতিক দলগুলো দিয়েছে, না আপনারা সরকার সিদ্ধান্ত নিয়েছে? না, এই নামগুলো তো রাজনৈতিক দলের তো শীর্ষ নেতা, যে তিনজনের নাম এখানে এসেছেন। আমরা তো সরকার যখন এই ধরনের ডেলিগেশনের রাজনৈতিক প্রতিনিধি চাইবে, তখন আমরা তো অবশ্যই চাইবো যে শীর্ষ নেতারাই যাবে। কারণ আমাদের যেটা উদ্দেশ্য, আমাদের যেটা এই ওনাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা যেটা অ্যাচিভ করতে চাইছি, সেটা তো একমাত্র অ্যাচিভ করা সম্ভব শীর্ষ নেতারা ইনভলভ হন। কারণ সেক্ষেত্রে আমাদের এমনিতে কিন্তু আপনি দেখেছেন যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশ বিভিন্ন সময় সফর করছেন, বিভিন্ন আমাদের তরুণ রাজনীতিবিদরাও অনেকগুলো দেশ সফর করেছেন। বিভিন্ন দেশ অনেক সময় আমাদের তরুণ রাজনীতিবিদদেরকে রাষ্ট্র পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ারও আগ্রহ ব্যক্ত করেছে। এর মধ্যে আপনি দেখেছেন যে এনসিপি ডেলিগেশন জাপান গিয়েছে, চায়না গিয়েছে। চায়নাতে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের, অনেকগুলো রাজনৈতিক দলের তরুণ ডেলিগেটদের একটা বড় অংশ গিয়েছে, তারা দেখেছে রাজনৈতিক প্রক্রিয়া। এটা কিন্তু মানে এই প্রক্রিয়াটা চলমান আছে। কিন্তু আমরা জাতিসংঘ সাধারণ পরিষদ, যেখানে বিশ্ব নেতৃবৃন্দ উপস্থাপন থাকবেন, সেখানে এমন অনেক বিষয় আসবে। আমরা মনে করি যে এটা শীর্ষ নেতৃবৃন্দরা যদি যায়, তাহলে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা ভালো, সরকারের দিক থেকেও মেসেজটা অনেক বেশি পাওয়ারফুল হয়। এবং আমাদের রাজনৈতিক সংকট কাটার জন্য যে ডোমেস্টিক অ্যাফেয়ার্সের কথা বললেন আপনার মানুভাই একটু আগে, ওনাকে আমরা মানুভাই রেখে, বিকজ আমরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে আসলে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমরা আমাদের ডোমেস্টিক্যালিও কিন্তু আমাদের সাধারণ মানুষ আশ্বস্ত হবেন, যেটা শীর্ষ নেতৃত্ব না গেলে এই আশ্বস্ততা নাও হতে পারতেন। এই কারণে যে তখন তাদেরকে মনে হতো যে এই রাজনৈতিক নেতা গিয়েছেন, তিনি আলোচনা করে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, তাকে আবার সিদ্ধান্তের জন্য শীর্ষ নেতাদের অপেক্ষায় থাকতে হতো। এখন যেহেতু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজেরাই যাচ্ছেন এবং তারা নিজেরা পরস্পর আলোচনা করবেন, সাধারণ মানুষও আমরা বিশ্বাস করি এর ফলে আশ্বস্ত হবে যে আমাদের দেশে যদি কোনো রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েও থাকে, সেই সংকটটা কেটে যাবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি
গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। খাজা মাইনুদ্দিন, ফরিদপুরের ভাঙ্গায় একটা ঘটনা ঘটেছে। জয় বাংলা স্লোগান দিয়ে নজিরবিহীন একটা ভাঙচুর এবং লুটপাটের যে ঘটনা ঘটল, এটা কি শুধুই উচ্ছৃঙ্খল জনতা, নাকি এর পিছনে বড় ধরনের সংগঠিত শক্তি কাজ করেছে বলে আপনার মনে হয়? একটি ঘটনা হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি স্লোগান, কোনো না কোনো উদ্দেশ্যে স্লোগান দেওয়া হয়েছে। এবং আপনার গত কিছুদিন খেয়াল করেছেন যে স্যাবোটাজ করার একটা প্রচেষ্টা কিন্তু বিভিন্ন সেক্টরে আছে। কেউ কেউ দাবি দেওয়ার আড়ালেও স্যাবোটাজ করার চেষ্টা করেছেন। এইটা কয়েকটি কারণে হয়েছে। একটা ধরেন, পুলিশ ছিল না আগস্টের 5 তারিখের পরে, সেটা একটা সমস্যা। তারপরে সরকারের পাওয়ার কনসলিডেশনের ঘাটতি ছিল। জনপ্রতিনিধিরা লোকাল গভর্নমেন্ট প্রতিনিধির কথা বলছি আমি, তারাও বিভিন্ন অঞ্চলে ক্ষমতায় নেই, ফলে সম্পৃক্ততার ঘাটতি ছিল। সরকারের দিক থেকে গ্রাসরুটসে একটা ডিসকানেক্ট ছিল। যেহেতু পাওয়ার কনসলিডেশনে সময় লেগেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের আদালতদের যারা সরকার আছেন তারা অতিশয় ভদ্র, একটু সুশীল ইমেজ দেখানোর চেষ্টা করেছেন। সেটি আমার বলতে দ্বিধা নেই, সে বিষয়ে আর একটু ফ্লেক্সিবল থাকা দরকার ছিল। শুধু সুশীল ইমেজ দিয়ে সরকার চালানো যায় না, সে ব্যাপারে একটু কঠোর হওয়া উচিত ছিল অনেক আগে। সেটা কিছু কিছু ক্ষেত্রে দেরিতে হয়েছে। এবং সরকার যে মেসেজগুলো প্রথম দিকে দিয়েছে, অনেককে মানে শত ফুল ফুটতে দিয়েছে, মানব সত্যিকার ভাষায় শত ফুল ফুটতে গিয়ে ফুল হাজার হয়ে গেছে এবং বিষাক্ত ফুল ফুটেছে। মানে দাবি দেওয়ার নামে দাবি দেওয়া, যেগুলো দাবি দেওয়া না সেগুলো আসার চেষ্টা হয়েছে। প্রফেসর ইউনূস নিজে একটা সময় বলেছেন, যা করবেন লিখিত করবেন। এই জাতীয় সিরিজ অফ ব্যবস্থা যদি প্রথম থেকে নেওয়া হতো তাহলে হয়তো এই লেভেলে যেত না। আর একটা হলো যে যেটা হয়েছে তো সেটা তো হয়েই গেছে। আগামীতে আমার মনে হয় যে সরকার এবং এখানে একটা বার্তা কিন্তু যায়, সেটি হলো যে আমরা দেখলাম যে ঢাকার বাইরে, বিশেষ করে উপজেলা শহরগুলোতে কোনো ঘটনা যখন ঘটে, তখন আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা তাদের সক্রিয়তা আমরা খুব কম টের পাই। এই কারণে ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় বড় ঘটনা ঘটে যায়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো বড় ঘটনায় যে হয়তো কোনো একটা ন্যায্য দাবি এটা নিয়ে যখন তারা রাস্তায় নামে কোনো একটি পক্ষ, তাদের সঙ্গে ফ্যাসিস্টদের দুঃসররা কিন্তু নেমে যায় এবং এই যে কাজটা করার পিছনে তারা এই ধরনের একটা অঘটন ঘটিয়ে একটা অস্থিতিশীল তৈরি করতে চায়। এখন মফস্বলে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং ঘটার পরে পুলিশ অ্যাকশনে যায়, আগের থেকে বা মাঝখানে যদি না যেতে পারে, তাহলে কি দাঁড়াবে? একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল যে কি ঘটতে যাচ্ছে। মফস্বলে ঘটনা ঘটা কিন্তু অধিক উদ্বেগের কারণ। এই কারণে যে যারা স্যাবোটাজ করে তারা কিন্তু একটা সিগন্যাল দিতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই, অথবা আমরা নির্বাচন ঠেকাতে সমর্থ হব। আরেকটা বিষয় আমি বলতে দ্বিধা করছিলাম, কিন্তু বলা বোধহয় দরকার। গোপালগঞ্জের কিছুদিন আগের আপনি ইস্যুগুলো জানেন যে এনসিপির মিটিং নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে। আমাদের গোপালগঞ্জ, ফরিদপুরে অঞ্চলে আমাদের বন্ধু বান্ধব প্রিয় মানুষরা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, গোপালগঞ্জ নিশ্চয়ই বাংলাদেশের বাইরে না। গোপালগঞ্জ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিকের অংশ, সেটার জুরিসডিকশনের অংশ। সেখানে ভিন্নভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, সেখানে বিদ্রোহ, সিভিল ওয়ারের কোনো সুযোগ নাই। আপনি ফ্যাসিস্ট সরকার প্রধান ওই অঞ্চলের বলে এক ধরনের বিদ্রোহ প্রবণতা থাকতে হবে, সেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে এটা দুভাবে মোকাবেলা করা দরকার। গোপালগঞ্জ ইস্যুটা একদিকে মানে কোয়াইট নেগোসিয়েশন থাকবে কিছু মানুষের সাথে, অফকোর্স ল এনফোর্সমেন্ট খুব স্ট্রং থাকা দরকার সেখানে, এবং একই সাথে সারা দেশে এখন থেকে আরও নজর রাখা দরকার যাতে এই জাতীয় ঘটনা না ঘটে। কারণ হচ্ছে এইটা নির্বাচন ঠেকানো, প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে ডিমিন করা, মেলাইন করা, সেই উদ্দেশ্য থাকবে, এবং প্রমাণ করা যে বাংলাদেশে তো এখন একটা নৈরাজ্যময় পরিস্থিতি চলছে, একটি ল অ্যান্ড অর্ডার নেই, এটা প্রমাণ করতে চাচ্ছে কিছু মানুষ। সেটা আমাদের ল অ্যান্ড অর্ডার, এটা তো স্পষ্ট যে যারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারছি। এবং ওই সময় নির্বাচন চাচ্ছিলেন যে তারা নির্বাচন অংশ নেবেন, যখন তারা তাদের নির্বাচন অংশ নেওয়ার পত্র রুদ্ধ হয়ে যায় তখন তারা নির্বাচন যাতে না হয় সেই চেষ্টারত। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন অডিটরি দেখছেন যে তারা কিন্তু এখন বিভিন্ন কর্মসূচি দেওয়া শুরু করেছে যে যাতে নির্বাচনটা ঠেকানো সম্ভব হয়। আমার মনে হয় যে জাতীয়ভাবেই আমাদেরকে একটু অ্যালার্ট থাকা দরকার এবং একটা পরিষ্কার সিগন্যাল দেওয়া দরকার জাতীয়ভাবে যে নো,
এখানে পরিষ্কারভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কথা নির্বাচনের মধ্য দিয়ে বলবে। আজাদ মজুমদার, আমরা জানি যে ফরিদপুর 4 আসনের যে আয়তন সেটি নিয়ে আসলে সংকটটা তৈরি হয়েছিল, যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি দুটো ইউনিয়ন ফরিদপুর 2 আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদে এই বিক্ষোভটা চলেছে এবং এটা অব্যাহত, শেষ হয়নি এখনো। কিন্তু আমরা দেখলাম যে একটা ঘটনা এখানে ঘটেছে। ফরিদপুরের জেলা প্রশাসক বিষয়টিকে কোট আনকোট জনগণের আন্দোলন আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তর, থানা ও হাইওয়ে পুলিশের কার্যালয় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পর্যবেক্ষণ করে ঢাকা রেঞ্জের ডিআইজি উনি বলেছেন তিনি ফেসিস্ট ধরতে চান। একজন বলছেন যে জনগণের আন্দোলন, আরেকজন বলছেন ফেসিস্ট। তাহলে কি দাঁড়ালো? আমাদের দেশের তো ডেমোগ্রাফিক সিচুয়েশন চেঞ্জ হচ্ছে অনেক এলাকায়। আমি আমার নিজের এলাকাতেও আমি দেখেছি যে আমাদের উপজেলায় জনসংখ্যা হলো 8 লাখ, কিন্তু তাদের একটা বড় অংশ প্রবাসী। কিন্তু যে কারণে তাদের অনেকে ভোটার হতে পারেননি, ভোটারের সংখ্যা হচ্ছে 3.5 লাখ। তো তাতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বড় নির্বাচনী এলাকা, তার সাথে প্রথম দিকে নির্বাচন কমিশন থেকে আরেকটা উপজেলাকে জুড়ে দিল। এটা তারা দিতেই পারে ডেমোগ্রাফিক সিচুয়েশনকে চিন্তা করে। এখন ফরিদপুরের ক্ষেত্রে ঠিক কী কারণে দুটো ইউনিয়নকে যুক্ত করা হয়েছে আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। তবে এটা ঠিক যে এরকম যখন ঘটে, কারণ আপনার রাজনৈতিক দলগুলো বা দেশের মানুষের নির্বাচনকে কেন্দ্রিক এক ধরনের পরিকল্পনা থাকে এবং এই পরিকল্পনাটা দীর্ঘমেয়াদে থাকে। তো যখন আপনার ভোটের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যায় তখন ওই পরিকল্পনাটা বিঘ্নিত হয়। খুব স্বাভাবিক কারণে মানুষের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, এটাকে অস্বাভাবিক হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। এবং জেলা প্রশাসক উনি নিজে জানেন যে এই ক্ষোভ বিক্ষোভের কারণটা যৌক্তিক কিনা, এবং যিনি জেনেই হয়তো উনি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনার কথা বলেছেন। আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে, আপনি দেখেন যে মানুষের যখন কোনো ক্ষোভ থাকে, সেটা যত ন্যায্য হোক অন্যায্য হোক, এই ক্ষোভটাকে কাজে লাগানোর জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লাগে। আমরা শুধু মানুষের ক্ষোভ না, মানুষের শোকটাকেও কাজে লাগিয়ে এই দেশে রাজনীতি করতে দেখেছি। খুব বেশি দিন আগের কথা না, মাইলস্টোন কলেজে যখন একটা দুর্ঘটনা ঘটলো, তখন আপনার এই যে নানা অপতথ্য দিয়ে আবার আপনি দেখলেন যে সেখানে উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সচিবালয়ে হামলা করা হয়েছে। অথচ এটা একটা দুর্ঘটনার সময় জাতীয় শোক দিবস, জাতি যখন শোকাহত, সেই সময়ও শোক পালন না করে জাতিকে আপনার এটা নিয়ে রাজনীতি করে মিথ্যা তথ্য দিয়ে মানুষের ক্ষোভটাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করেছে। সো ডিআইজি যেটা বলেছেন যে মানুষের ক্ষোভটাকে বা মানুষের যদি কোনো প্রতিবাদের কোনো কারণ থাকে, এইটাকে ব্যবহার করে কেউ যদি ভাঙচুর করে, বা আমি ক্ষোভটা ন্যায্য কি অন্যায্য সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে, সেই বিবেচনার ভার আমার নয়। তাদের কাছে যদি আবেদন যায়, তারা দেখবে যে এই মানুষের যে প্রতিবাদ এটা ন্যায্য কি অন্যায্য। আমি নিশ্চিত যে যাদের ক্ষোভ বিক্ষোভ আছে তারা এত আপনার এই পরিমাণ ভাঙচুর বা এই পরিমাণ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন না, কারণ তারা জানেন যে কিভাবে প্রতিবাদ করলে তাদের দাবিটা আদায় হতে পারে। এই ভাঙচুর বা এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে আসলে তাদের দাবি আদায় করা সম্ভব না। তাহলে এটার মধ্যে কারা ঢুকলো? এটার মধ্যে নিশ্চয়ই সুযোগ সন্ধানী কিছু লোক ঢুকেছে, যারা মানুষের ক্ষোভটাকে উস্কে দিয়ে এই ধ্বংসাত্মক কাজটা আপনি করার চেষ্টা করেছে। এবং তাদের মধ্যে যদি ফেসিস্ট থাকে তাহলে ফেসিস্টকে ধরতে হবে, খুব স্বাভাবিক। কারণ যদি না ধরা হয় তাহলে তারা এরপরে আবার নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, মানুষের আরও একটা কারণে কোনো ক্ষোভ তৈরি হতে পারে, তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আবার আরেকটা ঘটনার চেষ্টা করবে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজই হচ্ছে, আপনার কেউ যদি মানুষের কোনো উস্কানিমূলক আচরণ করে, জনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে, সে যেই হোক, ফ্যাসিস্ট হোক বা অন্য কেউ হোক, তাহলে তাকে তো আইনের আওতায় আনতেই হবে, এটা তার কাজ। এটা একটা বিষয় সংকট মনে হয়েছে আমাদের কাছে, সেটি হলো যে যখন কোনো ঘটনা ঘটে এই ধরনের মোবটা যখন হয়, এর আগে গোয়েন্দা সংস্থারা খবর পান এবং প্রতিরোধ করার চেষ্টা করেন ঘটনা ঘটার আগেই। কিন্তু আমরা সেখানে কিছুটা হলেও দুর্বলতা লক্ষ্য করছি। বিশেষ করে আমরা দেখছি নানান জায়গায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে সুসংগঠিত হয়ে, এবং ইদানিং আবার সরকার তৎপর হয়েছে। সরকার তৎপরতার কারণে কিন্তু একটু কমেছে, আবার গত এক সপ্তাহ ধরে কমেছে, আবার গত এক সপ্তাহ আগে খুব বেশি ছিল। আমার প্রশ্নটা আপনার কাছে সেটি হলো যে আমরা একটু শুনেছিলাম যে পুলিশের গোয়েন্দা সংস্থাটা ভালো মতো সক্রিয় হয়েছে, কিন্তু আসলে কি তাই?
যারা এই ধরনের ঘটানোর চেষ্টা করছে তারা খুবই শক্তিশালী এবং তাদের অর্থবিত্তের পরিমাণও নিঃসন্দেহে অনেক, এবং তাদের সহযোগীর সংখ্যাও কিন্তু কম নয়। আমরা যেটা দেখছি, ঘটনা ঘটছে যেটা দেখছি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনা করছি। যেটা ঘটে নাই বা ঘটতে দেওয়া হয় নাই সেটা কিন্তু আমরা আর আলোচনায় আনছি না। আমাদের গোয়েন্দাদের কার্যক্রমের ফলে কিন্তু এই ধরনের নাশকতামূলক অনেকগুলো কাজ আপনার নাশকতা সংঘটিত হওয়ার আগেই নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমি এটা জেনে একেবারে নিশ্চিত হয়ে আপনাকে বলছি। আমি অনেকগুলো আইন শৃঙ্খলা ঘটনার উদাহরণটা দিতে পারি। জি, আমি আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বেশ কয়েকটা মিটিং যখন আমাদের সরকারের দায়িত্বশীলরা করেছেন, সেখানে আমার কাজের অংশ হিসেবে আমিও উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। সেখানে আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তাদের প্রচেষ্টার ফলে কতগুলো ষড়যন্ত্রমূলক বা ধ্বংসাত্মক কাজ নস্যাৎ হয়েছে। তো যেটা হয় নাই সেটা নিয়ে তো আর আমরা আলোচনাও করছি না, বা সেটা তাদের কাজ, এর জন্য তাদেরকে বাড়তি প্রশংসা করারও কোনো প্রয়োজন নেই। আর যেটা হয়েছে সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন গোয়েন্দা ব্যর্থতা থাকতে পারে। অনেক ক্ষেত্রে গোয়েন্দা তথ্য থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না, যেমন রাজবাড়ির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে। রাজবাড়ির ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু সেখানে রাজনৈতিক দল বা ওখানকার স্থানীয় লোকজন কিছু কিছু প্রতিশ্রুতি দেওয়ার পরে পুলিশ তাদের উপর আস্থা রেখেছিল, স্থানীয় প্রশাসন তাদের উপর আস্থা রেখেছিল, কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করেছে। সেখানে বিশ্বাস ভঙ্গ করে তারা যারা কথা দিয়েছিল তারাই দেখা গেল রাজবাড়ির ঘটনা জড়িয়ে গেছে। তারা পরবর্তীতে পরিস্থিতিটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে সেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিকভাবে কোনো কিছু করা সম্ভব ছিল না। তারা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছে। এইটা আর একটা দিক আছে। আর একটা দিক আপনি দেখেন, আমাদের পুলিশিং সিস্টেম কিন্তু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার একটা রাস্তা হচ্ছে যে কোয়েরসিভ মেজার কিন্তু আমাদের পুলিশ এখন নেয় না, বা আমাদের রাষ্ট্রের কোনো বাহিনী এখন কোনো কোয়েরসিভ মেজার নেয় না। বল প্রয়োগপূর্বক মানুষের কাছ থেকে তথ্য আদায়ের জন্য তার অধিকার হরণ করে, তার মানবাধিকার লঙ্ঘন করে তার উপর বল প্রয়োগ করা হয় না। ইনোসেন্ট মানুষও অনেক সময় এসব ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি যে ভিকটিম হয়ে গিয়েছে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই যে এখন যে পুলিশিং যে সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, এই সিস্টেমটার কারণেও দুই একটা সময়ে কোনো জায়গায় ঘাটতি তৈরি হতে পারে। তো আমি এগুলোকে ডিফেন্ড করছি না। আমি মনে করি যে আমাদের পুরো সিস্টেমটা একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে আছে। এইটা ওয়ার্ক করা শুরু করেছে অলরেডি। এখন যদি আমরা এই সিস্টেমটাকে পুরোপুরি কাজে লাগাতে পারি, নতুন সিস্টেমটাকে স্টাবলিশ করতে পারি, এবং সবাই যদি একটু কোঅপারেট করে, আমার ধারণা বিপ্লবোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে যে ক্যাওটিক পরিস্থিতি তৈরি হয়েছিল, ইতিমধ্যে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে, সামনে আরও পরিস্থিতি উন্নত হওয়ার সুযোগ আছে। খাজা মাইনুদ্দিন, আমরা লক্ষ্য করেছি যে যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলির মধ্যে অনৈক্য দানা বাঁধে, তখন ওরা শক্তিশালী এবং জটিকা মিছিলের সংখ্যা বাড়ে। এবং সাম্প্রতিককালে জটিকা মিছিলের সংখ্যা বেড়েছে কখন? যখন জাতীয় পার্টি নিয়ে একটা আলোচনা চলে আসলো। জাতীয় পার্টির অফিসের যে ঘটনা, সেটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে বিএনপি জাতীয় পার্টির নেতা যখন একজন বলেন যে জাতীয় পার্টি রক্ষার নৈতিক দায়িত্ব হলো বিএনপির, যদিও এর কড়া জবাব দিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। এবং আমরা লক্ষ্য করছি যে এমন আলোচনা তো বাজারে রয়েছে, রাজনৈতিক অঙ্গনে, বাজারের শব্দটা আমি উইথড্র করছি, রাজনৈতিক অঙ্গনে রয়েছে যে কোন দল সামনে বিরোধী রাজনৈতিক দল হবে, প্রধান বিরোধী দল হবে, সেটা নিয়ে এক ধরনের তৎপরতা রয়েছে। এবং এই তৎপরতা যত বেড়েছে, তাদের ঝটিকা মিছিল তত বেড়েছে। এরপর আমরা দেখলাম যে গত এক সপ্তাহ ধরে সরকার এবং পুলিশ, বিশেষ করে পুলিশ বলবো, তারা খুব তৎপর হয়েছে, যার জন্য আবার ঝটিকা মিছিলটা কমেছে। এখন প্রশ্ন হলো যে এই যে কে বিরোধী দল হবে, জাতীয় পার্টি নিয়ে এই যে খেলাধুলাটা, তারা সবাই জানে, এরপরও ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলি এর মধ্যে জড়িয়ে যায় কেন? এখন যারা নিঃশেষিত হয়েছে তারা তো নিঃশেষিত হতে চায় না, তারা অ্যাসার্ট করতে চায়। আমি বলতেছি ফ্যাসিস্ট বিরোধী যারা ছিল তারা এগুলোর মধ্যে জড়িয়ে যায় কেন? জড়িয়ে যায়, তাদের অনেকেই ভবিষ্যৎ সম্পর্কে এখনো সিকিউর না, রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব আছে, নির্বাচনে কি হবে না হবে এই অনিশ্চয়তাটা আছে। আর একটা হলো একটা ঐতিহাসিক হ্যাংওভার আছে আমাদের মধ্যে। কিরকম? এই যে রাজনৈতিক দলগুলো মনে করেন, যেমন বিএনপি রাজনৈতিক দল, কোনো বিশ্লেষক মনে করেন বিএনপির বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। বিকজ 80 বছর ধরে, 80 বছর বলতে আমি 30-40 বছরের কথা করছি, যে তারা বুঝে আসছে যে বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, এভাবে রাজনীতি হবে। কিন্তু সে একটা পিলার ভেঙে পড়েছে গত বছর। সুতরাং তাদের চিন্তা তো ছেদ পড়েছে।
অন দ্য আদার হ্যান্ড এই বিরাজমান দলগুলি ফ্যাসিবিলিটি দলগুলির মধ্যে ধারণা আছে যে আওয়ামী লীগের 25% ভোট বা জাতীয় পার্টির 6-7% ভোট, এই ভোটটা তো নেওয়া দরকার। একটা জিনিস আমি এখানে নতুন করে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা বলে থাকেন যে আওয়ামী লীগের 25 বা 30% ভোট, এইটা কিন্তু মিথ, কমপ্লিটলি মিথ। কেন মিথ আমি খণ্ডন করছি। যদি মিথ না হতো 30% ভোট থাকলে শেখ হাসিনা 3টি জোচ্চুরি নির্বাচন করতেন না, 30% ভোট থাকলে। এবং আমি মনে করি আওয়ামী লীগের ভোট 5% নিচে। আমার এই বক্তব্যের ভিত্তিকে আপনি বলতে পারেন। ভিত্তি হচ্ছে গত 24-এর যে নির্বাচন হলো একতরফা বা ডামি নির্বাচন, সেখানে 5%-এর মতো মানুষ অংশগ্রহণ করেছিল। ওই 5% হচ্ছে আসলে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সাপোর্টার। 25%, 30% কমপ্লিটলি মিথ, এইটা একটা ভুয়া। আর একটা প্রমাণ হচ্ছে ডাকসু নির্বাচনে দেখেন, যদি 30%-25% হয়, সেই ভোটটি গেল কোথায়? সেই ভোট কিন্তু আপনি ওইভাবে দেখাতে পারবেন না। তার মানে তাদের সমর্থন বেশ দুর্বল হয়ে গেছে। সুতরাং তারা এই স্যাবোটাজ করা ছাড়া তাদের পক্ষে অন্য কোনো উপায় নাই। তারা প্রসেস ধ্বংস করতে চায়। এই প্রসেস ধ্বংস করতে পারলে, যদি অ্যানার্কি তৈরি করা যায় বাংলাদেশে, তবেই তাদের কোনো না কোনো ফর্মে, তাদের দোসরদের কোনো না কোনো ফর্মে রাজনৈতিক রিভাইভাল হতে পারে। আর যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছি, আরেকটা বিষয় আমাদের জ্ঞানের ঘাটতি আছে, আমাদেরও আছে, আমাদের সকলেরই আছে। সেটা হলো আমরা ডেমোগ্রাফিটা জানি না। আমরা যে বিষয়ে কথা বলছি ভোটের বিষয়, পুরনো হিসাব হয় সেটা 91-এর হিসাব, অথবা সেটা 2001-এর হিসাব। কারণ তারপরে তো বাংলাদেশে ভালো নির্বাচন হয়নি। এবং এর মধ্যে দেখেন 40-এর নিচে যাদের বয়স, তারা কেউ ভালো ভোটের দেওয়ারই সুযোগ পায়নি। এখন তো 12 কোটি ভোটার রয়েছে। এই নতুন ভোটার যেটা হয়েছে, এর মধ্যে বলা হয় যে 6 কোটি ভোটারে আসলে ঠিক মতো ভোট দিতে পারেনি জীবনে। এটা তো বাস্তবতা, ডেমোগ্রাফিতে তাই বলছে। 40-এর নিচে যাদের বয়স, তারা তো ভোট দিতে পারে নাই। সুতরাং এই অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক দলগুলো হয়তো অনেক সময় বুঝে উঠতে পারছে না যে কি করা উচিত। জরিপতে বেরিয়েছিল যে 48% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে রয়েছে কোন জায়গায় ভোট দিবে। কিন্তু এটা একটা দুঃখজনক ঘটনা যে আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী শক্তি যখন ফ্যাসিস্টের সহচরদেরকে পুনর্বাসন করার এক ধরনের মানসিকতা পোষণ করে, এটা দুঃখজনক। এটা দুঃখজনক এবং আমি বলবো রাজনৈতিক বোকামি। এই বোকামি মানে কোনো অবস্থায় কারো করা উচিত না। কারণ হচ্ছে যে তাকে নতুন ডেমোগ্রাফিকে, নতুন প্রজন্মকে ভোটার হিসেবে আনতে হবে। যে কোনো দলকে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, প্রত্যেককে নতুন জেনারেশনকে তাদের ভোটার হিসেবে এটা তৈরি করতে হবে। সেজন্য পুরনো রাজনীতির ধারা আগামীতে আর কাজ করবে না। খাজা মাইনুদ্দিন এবং আজাদ মজুমদার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।